স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিউ ইয়র্কের JF কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোমবার স্থানীয় সময় রাত 10:15টায়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চার্জ দ্য অ্যাফেয়ার্স DM সালাউদ্দিন মাহমুদ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধান উপদেষ্টা যান গ্র্যান্ড হায়াত হোটেলে। নিউ ইয়র্কে অবস্থানকালে এই হোটেলে তিনি ও তার সফর সঙ্গীরা থাকবেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে S জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ। বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বলেন, তার মিশন সম্পন্ন করতে পাশে থাকবে সেনাবাহিনী। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তারা NIDর কোনো সুবিধা নিতে পারবেন না। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ NIDতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। এছাড়াও তারা ঠিকানাও পরিবর্তন করেছেন। তারা কিভাবে মিথ্যা তথ্য দিয়ে NID কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশনের NID শাখা। চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকাল 7টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নুরুল হারুনের আদালত। এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে হত্যা মামলায় তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফজলে করিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে আদালতে বিক্ষোভ করেন রাউজানের বাসিন্দারা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সফর করেন চীনের চিকিৎসক দল। তারা ওয়ার্ড ও ICUতে ভর্তি রোগী এবং যারা হাসপাতাল ছেড়েছেন তাদের সাথেও কথা বলেছেন। এই সমস্ত রোগীর তথ্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ সফর করছে চীনের 10 সদস্যের একটি চিকিৎসক দল। সফরের দ্বিতীয় দিন তারা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এছাড়াও দেশের চিকিৎসার অবকাঠামো পরিদর্শন করেন তারা। পরে তারা জানান, আহত রোগীদের সমস্ত তথ্য নিয়েছেন। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ডাকাতদের আঘাতে সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ভোররাতে দুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়ায় ডাকাতদের ছুরির আঘাতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম সরোয়ার নির্জন।
তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। মঙ্গলবার সকাল 10:30টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ 6 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। রাঙামাটির জনজীবন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে এখনও রয়েছে আতঙ্ক। শুক্রবারের সহিংসতার পর শনিবার সকাল থেকে সোমবার পর্যন্ত 72 ঘণ্টার অবরোধ পালন করে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ। অবরোধ শেষ হওয়ায় আজ সকাল থেকে রাঙামাটিতে সব রুটে যানবাহন ও নৌযান চলাচল শুরু করেছে। চলছে অভ্যন্তরীণ গণপরিবহন, সিএনজি, অটোরিকশা। খুলেছে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। সকাল থেকে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে সাজেকে 3 দিন ধরে আটকে থাকার পর পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় তারা ফিরছেন। আশুলিয়ায় আজ 55টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে শ্রম আইনের 13 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে 46টি কারখানা এবং 9টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্প পুলিশ জানিয়েছে 55টি বাদে শিল্পাঞ্চলের বাকি সবকটি কারখানাগুলোতে শ্রমিকরা সকাল 8টা থেকে কাজে যোগ দিয়েছেন। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রিমান্ডের আবেদন জানিয়ে আজ তাদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা। চট্টগ্রাম, মাগুরা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোট 7 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 25 জন। সোমবার রাত 8:30টার দিকে মাগুরা সদরের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে সানি ও মুহিব নামের 2 যুবকের মৃত্যু হয়। আর সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক ফারুক নিহত হন। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক দোকানে ঢুকে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত 12 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঝিনাইদহে ভোর 5টার দিকে সাধুহাটি মোড়ে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 1 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্মিলিত শক্তি মানবতার সাফল্য, যুদ্ধক্ষেত্র নয়, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নিউ ইয়র্কে ইউএন সামিট অন দ্য ফিউচারে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন মোদী। বলেন, 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনে ভারত দেখিয়েছি টেকসই উন্নয়ন সফল হতে পারে। গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মোদী 3 দিনের যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে এ ভাষণ দেন। সফরে গত রবিবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। খেলার খবর। বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বলে মনে করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের দলটি তারুণ্য নির্ভর হলেও এই দলের ওপরই নিজের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন জ্যোতি। তার মতে আসরে নিজেদের প্রথম ম্যাচটি স্কটল্যান্ডের মতো সহযোগী সদস্যের বিপরীতে হওয়ায় জয় দিয়ে আসর শুরু করার সম্ভাবনা উজ্জ্বল টাইগ্রেসদের। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিগার এসব কথা বলেন। এর আগে বোর্ড সভাপতি ও টিম ম্যানেজমেন্ট সদস্যদের সাথে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। আগামী 26 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।